আজকের মধ্যে নতুন বই পাচ্ছে না প্রাথমিকের সব শিক্ষার্থী। যেন তেন মানের বই গুছিয়ে দিতে ব্যর্থ প্রেস মালিকরা। কোনো ছাড় হবে না দাবি এনসিটিভির। যেন তেন ভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল। আন্তঃকাদের দ্বন্দ্বে প্রশাসনে অস্থিরতা। আজমিনের বিপক্ষে অন্যরা। গোড়ার সমাধান না হলে ফিরবে না শৃঙ্খলা, বলছেন সাবেক কর্মকর্তারা। সেইভাবে যদি পদোন্নতি হয় তাহলে তো একটা একটা সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না। যদি সংস্কার করতে হয় সেখানে আমাদের দেখতে হবে যে এতগুলো ক্যাডার সার্ভিস রাখার যৌক্তিকতা আছে কিনা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে সংঘবদ্ধ ছিনতাই চক্রের উৎপাত। রোগীর স্বজনের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে টাকা, মোবাইল সহ মূল্যবান সরঞ্জাম। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাতির জন্য। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নামে চাঁদাবাজির 4 মামলা বাতিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেছেন আপিল বিভাগ। শনিবার হাইকোর্টের রায়ে চ্যালেঞ্জ করে আবেদন করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এর শুনানি হয়। রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেন। 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করে। আজকের মধ্যে সব প্রাথমিকের বই বিতরণের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করতে পারল না সরকার। ঘোষণা অনুযায়ী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই দেয়া যাবে কিনা তাতেও রয়েছে সন্দেহ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো আগের মতো যেন তেন মানের বই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ। সে কারণেই এই বিলম্ব। এনসিটিভির এই দাবির সত্যতা খুঁজেছেন আলামিন হক অহন। ক্যামেরায় ছিলেন SRS আলী। এনসিটিভির কর্মকর্তা অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরীকে এভাবেই ঘিরে আছেন এই বছরের বই মুদ্রণকারী প্রতিষ্ঠানের কিছু লোকজন। নানা অজুহাত দেখিয়ে বই মুদ্রণে আরও সময় চাইছেন তারা, কিন্তু রিয়াদ চৌধুরী সাফ জানিয়ে দিলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বই চায় সরকার। অধিকাংশ কারখানাতেই বই ছাপানোর তোড়জোড়, তবে ব্যতিক্রমও আছে। প্রিন্টার্স মালিকরা এনসিটিভিকে জানিয়েছিল তাদের কারখানাগুলোতে রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, তবে মাতোয়ালির এই প্রিন্টার্সে এসে আমরা দেখতে পাই এটি বন্ধ রয়েছে, যে কারণে বই বিতরণের সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে পূরণ হবে কিনা তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। আগের বছরগুলোতে কাজ করা শ্রমিকরাই এখনও আছেন কারখানাগুলোতে। তারা বলছেন, এবার বইয়ের মানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। ভালো মানের কাগজ কারখানায় আনতে বিলম্ব করায় কাজও দেরিতে শুরু হয়েছে। 10 বছরে আমরা কাগজ পাই না। হাসিনার আমলে এইসব কাগজ আমি দেখি নাই। এর চেয়ে ছাপার মান আরো কত খারাপ ছিল। আমরা যেগুলি ফালাই দিছি অন্য নগরে এগুলো ছাপা দিছি। এই যে এতটুকু পাইতে না, এই পাতলা থাকতো, এই পুরা ফরম্যাটটা এই সিঙ্গেলে থাকতো। আর এখন মনে হইতে হতেন কত মোটা 70 গ্রামের কথা কয়ে দিত 60 গ্রাম নয়তো 40 গ্রাম এরকম কাগজ চালাইতো। প্রতিদিনই এনসিটিভির কর্মকর্তারা এসব কারখানায় তদারকি করছেন। বইয়ের মান ঠিকঠাক না হওয়ায় মুদ্রণকারী প্রতিষ্ঠানকে কয়েক লাখ বই ফিরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সেসব বই ফের নতুন করে ছাপাতে হচ্ছে অনেক প্রেস মালিককে। 22 দিন টাইম, এটা রিটেন্ডারের কাজ। এখন আমি এই বইটা পুরো টোটাল লটটা 7 তারিখের মধ্যে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। 60 জায়গায় 60 কম দিয়েও ছাপা গেছে। এবার তো 80, 70। এনসিটিভি বলছে, টেন্ডার নেওয়ার সময় যে সময় বই দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা এবার পাচ্ছেন না। নতুন করে ভালো মানের কাগজ সংগ্রহ করতে হচ্ছে তাদের।
যেন তেনভাবেই যেন বই ছাপা হয় এবং একটা চাপ তৈরি করার চেষ্টা করে। পূর্বের বছরগুলিতেও এটা করেছিল এবং পূর্বে যারা এনসিটিভি পরিচালনা করেছে তারা এই দাবির প্রতি নতি স্বীকার করে নিম্নমানের কাগজে নিম্নমানের বাধায়ে বই তারা দিয়েছিল বা বাধ্য হয়েছিল বা একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিল। 2024 ও 2025 সালের তৃতীয় শ্রেণীর দুটি বই পাশাপাশি রেখে দেখতে চাই আমরা। পার্থক্য স্পষ্ট। 2025-এর বইগুলো যেমন ভারী তেমন উজ্জ্বল। কাগজের মানে ছাড় দিলে সময়সীমা রক্ষা করা যেত বলে দাবি এনসিটিভির। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময় ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী মান ঠিকঠাক রেখে যে আগে বই ছাপাতে পারছেন সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাচ্ছে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। পদ আর পদোন্নতি নিয়ে আন্তঃক্যাডার দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দাবি আদায়ে কলম বিরতি, সভা জমায়েতের মতো কর্মসূচিও পালিত হচ্ছে। সেখানে কর্মরতদের বক্তব্য, অনেক ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে সরকারি কর্মচারী আচরণবিধি। সরকারও এসব বিবেচনায় নিয়ে দিয়েছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি। তবে গোড়ার সমাধান না করে শুধু বিজ্ঞপ্তিতে সংকট কাটবে না মনে করছেন সাবেক কর্মকর্তারা। শাকিল হাসানের রিপোর্ট। আন্তঃক্যাডার দ্বন্দ্ব নতুন নয়, তবে গত 17 ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে উপসচিব পদে কোটা এবং পদোন্নতিতে পরীক্ষা ব্যবস্থা রাখার প্রস্তাবের বিষয়টি জানানোর পর তা রীতিমতো প্রকাশ্য রূপ নেয়। পরীক্ষার মাধ্যমে হবে, একই পরীক্ষা হবে, কিন্তু বিসিএস ক্যাডারের তার রিজার্ভেশন আছে। কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে পরস্পর বিরোধী অবস্থান নেয় অ্যাডমিন ক্যাডার এবং বাকি 25 ক্যাডার কর্মকর্তারা। অ্যাডমিন ক্যাডার বলছে পদোন্নতিতে পরীক্ষা নয় এবং উপসচিব পদের শতভাগ তাদের জন্য রাখতে হবে। উল্টো দিকে 25 ক্যাডার জোট বলছে পদোন্নতিতে পরীক্ষা এবং উপসচিব পদ সবার জন্য উন্মুক্ত করার কথা। এই দ্বন্দ্বে প্রশাসন বিভাগে তৈরি হয়েছে অস্থিরতা। অ্যাডমিন ও কৃষি ক্যাডারের সাবেক 2 ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপে উঠে এসেছে সংকটের গোড়ার কথা। ব্র্যাকেটবন্দি ক্যাডার যখন থেকে সৃষ্টি করা হলো তখন থেকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, সংঘাত এবং কম্পিটিশন শুরু হলো। তো আমাদের যদি সংস্কার করতে হয় সেখানে আমাদের দেখতে হবে যে এই এতগুলো ক্যাডার সার্ভিস রাখার যৌক্তিকতা আছে কিনা। তদবির বা রাজনৈতিক পরিচয় সেইভাবে যদি পদোন্নতি হয় তাহলে তো একটা একটা সমতার ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা হবে না। দাবি আদায়ে দুপক্ষই সভা সমাবেশ, সচিবালয়ে জমায়েত, কলম বিরতির মতো কর্মসূচি পালন করেছে। এতে প্রশাসনে স্থবিরতার পাশাপাশি মুখোমুখি অবস্থানে সরকারি কর্মকর্তারা। বাধ্য হয়ে 31 ডিসেম্বর তাদের সতর্ক করে বিজ্ঞপ্তি দেয় সরকার। এতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-র 30 ধারা স্মরণ করিয়ে দিয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়। অফিস চলাকালীন সময়ে কোনো অবরোধ, মানববন্ধন, কর্মবিরতি এগুলো চাকরিবিধিতে তো নাই, এগুলো তো চাকরিবিধি পরিপন্থী। সরকারের কাছে দাবি পেশের জন্য সমাবেশ করা এটা আমাদের কন্ডাক্ট রুলস অ্যালাউ করে না, চাকরিবিধির সীমারেখা লঙ্ঘন হবে। রাষ্ট্র পরিচালনায় যেখানে সব ক্যাডার একে অপরের পরিপূরক, সেখানে এমন প্রকাশ্য মুখোমুখি অবস্থান সংকট কাটানোর উপায় বাতলে দিলেন সাবেকরা। এটা হলো ডিএস পুল। এখানে প্রশাসনের লোকও এখন যেভাবে আসতে পারতেছে, কৃষি ক্যাডার থেকেও যাচ্ছে, অন্য ক্যাডার থেকেও যাচ্ছে, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে পরিষ্কার সরকার বলতে পারে যে এরকম অনেক সুপারিশ আসবে, আমরা ভবিষ্যতে যখন সুপারিশগুলো বিবেচনা করব তখন আপনাদের সকলের সাথে, অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই আমরা সুপারিশের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্টিল ফ্রেম একটা সিভিল সার্ভিস দরকার, যারা দক্ষ, মেধাবী, পেশাদার, দলনিরপেক্ষ হবেন। সাবেক 2 কর্মকর্তাই বলছেন কল্যাণমূলক রাষ্ট্র গড়তে এবং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে দক্ষ ও পেশাদার কর্মকর্তার বিকল্প নেই। যোগ্যদের বাছাই করতে সঠিক কৌশল প্রণয়ন করতে হবে সরকারকেই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ হওয়ার ব্যাপারে ব্রিফ করছেন আইনজীবী। সরাসরি যাচ্ছে সেখানে। প্রথম গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় জনাব তারেক রহমান সাহেবকে এই বাংলাদেশ না, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে টর্চার করা হয়। তখন এই টর্চারের কারণে তিনি লন্ডনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মিথ্যা বানোয়াট মামলায় একদিকে যেমন রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে, ঠিক তেমনিভাবে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছিল, উনি বেড রিডেন ছিলেন।
দীর্ঘ 9 মাস তিনি বিনা চিকিৎসায় ছিলেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের আগে বাধ্য হয়েছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করাতে। টোটাল অবস্থার প্রেক্ষিতে একটা কথা এখানে খুব উল্লেখযোগ্য যে রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনৈতিক কারণে বাংলাদেশে যেভাবে নাজেহাল করা হচ্ছে বা হয় সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনের শাসন কখনোই কায়েম হবে না যদি আইন তার নিজস্ব গতিতে না চলে। দেখুন, আমি আগেও বলেছি মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়া মোকাবেলা করা হয়। অর্থাৎ তিনি দেশের প্রচলিত আইন, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে, অতএব মামলা আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া বা কোনো প্রভাব বিস্তার করছে না। উনি আসছেন না কেন? রাষ্ট্রপক্ষের লিফট টু আপিল খারিজ হওয়ার ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করছেন আইনজীবী। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। রাজধানী সহ সারা দেশে কমেনি শীতের দাপট। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলো এক অঙ্কের ঘরে তাপমাত্রার পারদ। ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে, মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ রাজধানীতে গত দুদিনের তুলনায় বেড়েছে তাপমাত্রা, সকাল থেকে দেখাচ্ছে সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিসে কথা বলছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। 2025 সাল আজ আমরা যে তাপমাত্রা রেকর্ড করেছি, সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেশে রেকর্ড করেছি তেঁতুলিয়াতে, পঞ্চগড় জেলার 9.9 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকাতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছি 15 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল আমরা ঢাকাতে রেকর্ড করেছিলাম 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা, রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আগামী কয়েকদিন অর্থাৎ আগামীকাল এবং আজ দেশের অধিকাংশ জায়গাতে সূর্যকিরণ দেখা যাবে এবং সূর্য দেখা যাবে এবং ঘন কুয়াশা সকাল থেকে কেটে যাচ্ছে। তবে আগামীকালও দেশের আকাশে সূর্য দেখা যাবে এবং অধিকাংশ জায়গাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সেই সাথে রাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং এর পরবর্তীতে 7 এবং 8 যে জানুয়ারি এই সময়ে দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে কিছু আকাশে মেঘ ঢুকে যাবে। সেই মেঘ থেকে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি অথবা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে আকাশ মেঘলা থাকতে পারে। তবে আজ এবং আগামীকাল দেশের যে দক্ষিণাঞ্চল উপকূলীয় অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রামের কিছু দ্বীপ অঞ্চলগুলো আছে, এইসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা দুপুর পর্যন্ত হয়তো কোনো কোনো অঞ্চলে থাকতে পারে। তাছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে ওইভাবে কুয়াশার পরিমাণ ঘন থাকার সম্ভাবনা নেই। তবে সূর্যকিরণ দেখা যাবে এবং তাপমাত্রা আজ এবং আগামীকাল 2 দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মানুষের ভিতরে যে আরামদায়ক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সৃষ্টি হবে আজ এবং আগামীকাল। আগারগাঁও আবহাওয়া অফিসে কথা বলছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। শুধু সড়ক বা বাসা বাড়িতেই নয়, চুরি ছিনতাই হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। প্রতিনিয়ত রাতের আধারে রোগীর স্বজনের কাছ থেকে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রগুলো। রোগীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি এমন অপরাধকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন স্বজনরা। সহকর্মী জিহাদ ইসলামের ক্যামেরায় রাজীব আহমেদের প্রতিবেদন। পটুয়াখালী থেকে অসুস্থ স্বামীকে নিয়ে ঢাকায় এসেছেন মাসুমা বেগম। ভর্তি করেছেন সোহরাওয়ার্দী মেডিকেলের আইসিইউতে। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন হাসপাতাল থেকেই চুরি হয়ে যায় মাসুমার মোবাইল ফোন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সাথে। চিকিৎসার জন্য আইসে আমাকে এক বিপদের উপরে আর এক বিপদ, তাহলে আমরা 2টা টেনশন করতে আছি যে বাবা অসুস্থ, ওদের ছেলের মোবাইলটাও লই গেল, আমাকে 2টা টেনশন। কিন্তু সিসি ক্যামেরা ওই ভেঙে ওই ঝুলে রাখছে।
একটা হসপিটাল, এত বড় নাম করে একটা হসপিটাল আছে, শুধু এই আত্মীয় স্বজন যারা আছে ফ্যামিলি সবাই আমার এই নাম্বারই ফোন দেয়, কেউ পাইতেছে না। আমি বাইরে গেলে আমার আব্বা আবার একটা সমস্যা হলে ওই জায়গা দিয়ে আমার যে জানাইবে ওই খবরটা দেওয়ার মতো আমার আম্মুর যে আমার যে ফোন দিয়ে জানাবে ওইটা নাই আমার কাছে। হাসপাতালে চুরি ছিনতাইয়ের এমন ঘটনায় হতবাক কক্সবাজার থেকে আসা জামাল হোসেন। রোগীর সেবা বাদ দিয়ে এখন তার সাথে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র পাহারা দিতে নির্ঘুম রাত কাটে তার। রোগী নিয়ে যে টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি চুরি ডাকাতি জন্য। আইসির ভিতরে ঢুকছি, কারণ ওই সময় তো মোবাইলের খেয়াল নেই, পরে আবার দৌড় দিয়ে আইসি, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেল কিনা, এরকম একটা আতঙ্কের ভিতরে সারাক্ষণ থাকা লাগে। প্রায় প্রতিদিনই এ হাসপাতাল থেকে মানুষের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। হাসপাতালের অন্ধকার স্থানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে হরহামেশাই। একজন ছুরি ধরে একজনকে আর কি মোবাইল টোবাইল নিচ্ছে এবং আমাকে দেখা ধর বলছে, আমি দৌড় দিয়ে চলে আসছি। 10,000 টাকা নিয়ে সে যাচ্ছিল আর একটা করতে, লিফটে থেকে 4-5 জন ঘিরে তার ওই 10,000 টাকা নিয়ে গেছে। কানের দুল টান মেরে ছিঁড়ে নিয়ে গেছে। উনি তো আর বয়স্ক মানুষ, দৌড়ে তো ধরার সুযোগ নেই। আমার ওয়াইফের ফোনটা কালকা রাত্রে আসছে, আসার পরে নিয়ে গেছে। রাজধানীর এই মেডিকেলে প্রতিদিন গড়ে 20,000 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে, যার মধ্যে বেশিরভাগই নিম্ন ও মধ্যবিত্ত। জনগুরুত্বপূর্ণ এমন জায়গা থেকে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন সবাই। আইসিইউ থেকে 2টা ফোন চুরি হয়ে গেছে। বাথরুমে গেছি, এই সময়ের ভিতরে মোবাইলটা নিয়ে গেছে। আপনি যখন ঘুমাতে যাবেন আপনাকে মোবাইলটা পর্যন্ত পকেটে রেখে ঘুমাতে হচ্ছে। আপনি এতটাই ইনসিকিউর ফিল করতে হবে আপনাকে এখানে। সিকিউরিটি গার্ডের গাফলতি আছে না, ওদের হাত আছে এর পিছনে, কারণ হাত না থাকলে এগুলো কার্যকলাপ হইতে পারে না। হাসপাতাল ঘুরে দেখা গেল বেশিরভাগ সিসি ক্যামেরাই ভাঙা ও নষ্ট। কর্তৃপক্ষ বলছে চুরি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের অভ্যন্তরে কিছু চুরির পরিমাণ বেড়ে গেছে। আমরা আমাদের আনসার কমান্ডারকে ডেকে এই বিষয়ে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করেছি। আমরা খুব দ্রুত পুরো হসপিটাল সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। রোগীদের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার আমার একটা দায় আছে, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সজাগ আছি। সব মিলে আমাদের হসপিটালের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই। শেরেবাংলানগর থানায় খোঁজ নিয়ে জানা গেছে গত ডিসেম্বরের আশপাশের হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে প্রায় 4 শতাধিক, মামলা হয়েছে 6টি। যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাও যদি একটু তাদের আভ্যন্তরীণ নিরাপত্তা একটু জোরদার করেন তাহলে অনেকাংশে এইসব ঘটনা এড়ানো সম্ভব হবে। যদি কেউ কোনো ভুক্তভোগী কোনো ঘটনার শিকার হন, আমাদের কাছে অভিযোগটা আসলে আমরা দ্রুততম ব্যবস্থা গ্রহণ করব। শুধু সোহরাওয়ার্দী মেডিকেল থেকেই না, প্রতিনিয়ত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে রাজধানীর বেশিরভাগ হাসপাতালেই। এমন পরিস্থিতি থেকে মুক্তি চায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব, বিশেষ করে আমাদের যে কর্মকর্তা আছেন যারা এই আজকে পার্টিসিপেন্ট হিসেবে আসছেন, ইভেন ট্রেনার হিসেবে আসছেন, তাদের একটা অত্যন্ত গুরু দায়িত্ব পড়েছে। শুধু আমাদের একার কমিশনের উপরে নয়, আমরা 4-5 জন মিলে তো আর সব কিছু ডেলিভার করতে পারবো না। আমরা হোয়াট এভার উই ডু, এটা থ্রু ইউ, আপনাদের মাধ্যমে আমাদের এটা করতে হবে। তো আজকে তো ট্রেনিং অফ ট্রেনার্স, একটা দেয়ার ইজ এ সাটল ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, মানে শিক্ষকতা এবং ট্রেনিংয়ের মধ্যে একটু ডিফারেন্স আছে। টিচিংটা হচ্ছে মোটামুটিভাবে এটা একাডেমিক টাইপ, শাস্ত্রীয় টেক্সট বুক পড়ে টরে কিছুটা হয়তো প্র্যাকটিক্যাল করে, কিন্তু মোটামুটিভাবে টেক্সট বুক নির্ভর হচ্ছে যে শিক্ষকতা। আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক, হাতে কলমে শিখিয়ে দেওয়া, কাজটা কিভাবে করবেন, প্রফেশনাল এক্সেলেন্স যেটা সেটা অর্জন করা, সেটাই হচ্ছে ট্রেনিং। এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না। আমরা প্রফেশনাল ওয়েতে কাজটা করব। প্রফেশনালের হওয়ার 3টা শর্ত আমি যতটুকু দেখেছি। প্রফেশনাল, কেউ যদি বলে যে আমি পেশাদার, আমি প্রফেশনাল, এটার মানেটা কি, অর্থটা কি? প্রফেশনাল মানে হচ্ছে নাম্বার 1 হচ্ছে আপনার একাডেমিক নলেজ থাকতে হবে। যে সাবজেক্টটা আপনি ডিল করছেন, যেটা আপনি কাজ করবেন, সে সম্পর্কে আপনার একটা একাডেমিক নলেজ ইজ এ মাস্ট, প্রফেশনালের ফার্স্ট রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট ইজ আপনার ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স। যে আপনার যেটা একজন ডাক্তার ফর এক্সাম্পল, ওই যে আমি আর একটা মিটিংয়ে জানি কোথায় বলেছিলাম, এটা অ্যানাটমি, ফিজিওলজি,
তারপরে মেডিসিন, ফার্মাকোলজি, এগুলা পড়তে হবে আপনাকে। কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। সরাসরি ছিলাম তার বক্তব্যে।